দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। রূপগঞ্জের সজীব গ্রুপের সেজান ফুড কারখানা জুড়ে অনিয়ম অব্যবস্থাপনার বহু অভিযোগ। ফায়ার সার্ভিস বলছে নিয়ম মেনে যেমন তৈরি হয়নি ভবন, রাখা হয়নি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দুর্ঘটনার সময় বের হওয়ার জন্য নেই কোনো সিঁড়িও। আর আগুন থেকে বেঁচে ফেরা শ্রমিকদের অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার আগুন লাগে কারখানায়, কিন্তু তারপরও পর্যাপ্ত ব্যবস্থা রাখেনি কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে ফিরে এসে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই সেজান ফুড কারখানা যেন এক মৃত্যুপুরী। ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পুরো 6 তলা ভবন যেন কঙ্কাল, কেড়ে নিয়েছে 52 শ্রমিকের জীবন। কিন্তু পুরো ভবন জুড়েই অনিয়মের ছড়াছড়ি। 6 তলা ভবনের আয়তন প্রায় 35,000 স্কয়ার ফুট। প্রত্যেক শিফটে কাজ করেন প্রায় 2,000 শ্রমিক, অথচ বের হওয়ার জন্য এমন সরু সিঁড়ি মাত্র 2টি। আগুন কিংবা কোনো দুর্ঘটনায় জরুরি বের হওয়ার জন্য নেই আর কোনো ব্যবস্থা, যে কারণে অগ্নিকাণ্ডের সময় আটকা পড়েন অনেকে। আগুনে পুড়ে ছাই 52 শ্রমিক। যারা প্রাণে বেঁচেছেন, ভবন থেকে বের হতে ছোটাছুটি করেছেন তারাও। আগুন ওই দিক দিয়ে লাগছে, তারপর আমরা স্যার ওই দিক দিয়ে আইছি, ওই দিক দিয়ে এই দিক দিয়ে সিঁড়ি দেয়া ধুমা বাড়িতে আছে। তারপর আমরা আবার ব্যাগ দিছি ওইদিকে সিঁড়ি দেয়া, পরে দেখি ধুমা। পরে স্যার আমরা 20-25 জন ধুমার ভিতর দিয়ে গেছি গা। অর্ধেক লোক হচ্ছে আপনার জানলা দিয়ে ওইখান থেকে লাফ দিয়ে কিছু বের হয়েছে, অর্ধেক লোক ওই অন্ধকারের মধ্যেই যারা মোটামুটি পরিচিত বা চিনে যে বের আনা সম্ভব, ওরা ওই দিক দিয়ে বের হয়ে গেছে। 24-25 জন লোক নামছি ফকলিট দিয়ে, আর 7-8 জনের মতো প্রায় লাভ দিছে। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই কারখানায়, কিন্তু টনক নড়েনি কর্তৃপক্ষের। ভবনে নেই অগ্নি নির্বাপনের নিজস্ব কোনো ব্যবস্থা। এর আগে একবার 6 তলায় 5 তলায় লেগেছিল আগুন। এই যে অনেকবার আগুন লাগছে, ঠিক আছে। এই দেখেন আমাদের হাত পড়ছে, দেখেন এই যে 15 দিন আগে 5 তলায় আগুন লাগছে। তো আমরা যেভাবে নিবানোর কারণে তারপরেও কোনো আমাদের পদক্ষেপ নেয়নি এই বিষয়ে। তো এই 6বার আগুন লাগছে। ভবনটিতে একই সঙ্গে কারখানা ও গুদামের কার্যক্রম চলে আসছিল। ফয়েল, পলিথিন, প্লাস্টিক, তেল সহ অনেক দাহ্য পদার্থ ছিল ভবন জুড়ে। একটি কারখানা ভবনে এমন গুদাম রাখা যায় না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নি নিরাপত্তা সবল ছিল বলে বলা যাবে না, কারণ সেরকম তো আমরা রাইজার সিস্টেম বা এমার্জেন্সি এক্সিট সিস্টেম পর্যাপ্ত পরিমাণে দেখতে পাইনি। সিঁড়ি প্রয়োজনের তুলনায় কম ছিল অবশ্যই। তারা তো বিল্ডিং কোডের আওতায় আসলে পুরাতন ভবনগুলো তৈরি হয়নি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 3টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, যারা আগামী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। তবে আর যাই হোক, কোনো কিছুতে তো আর এসব ক্ষতচিহ্ন অসহায় শ্রমিকের জীবন ফিরিয়ে আনতে পারবে না। যে কোনো দুর্ঘটনায় এরকম একটি বিশাল কারখানা থেকে বের হওয়ার অন্যতম 2টি পথ, এরকম 2টি সরু সিঁড়ি। পাশাপাশি পুরো ভবন জুড়ে প্রত্যেক ফ্লোরে এরকম নেটের বেড়া আরও বেশি বিঘ্নিত করেছে শ্রমিকদের বের হওয়ার জায়গাটাই, বিঘ্নিত করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ তৎপরতায়ও। আর তাই এরকম কলকারখানায় শ্রমিকদের নিরাপদে কাজ করার বিষয়টি কোন কর্তৃপক্ষ দেখছে, কিংবা আর কত এরকম দুর্ঘটনা অপেক্ষা করছে সামনে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। প্লাবন রহমান, নিউজ 24, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস কারখানায় নতুন করে আর কোনো লাশ পায়নি ফায়ার সার্ভিস। 5ম তলা ও ছাদ ধসে পড়ায় ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভয়াবহ এই আগুনে পুড়ে মারা গেছেন 52 জন। হতাহতদের স্বজনদের হাজারিতে ভারী সেখানকার পরিবেশ। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও বিল্ডিং কোড মেনে 6 তলা বিশিষ্ট কারখানাটি করা হয়নি। ফায়ার সার্ভিসের 24 ঘন্টার চেষ্টায় শুক্রবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে। মো খন্দকার ও প্লাবন রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। নারায়ণগঞ্জ রূপগঞ্জে ভুলতার হাশিম ফুডস লিমিটেডের কারখানা থেকে একের পর এক বের করে আনা হচ্ছে দগ্ধ লাশ, যেন মৃত্যুপুরীতে পরিণত পুরো এলাকা। অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতা এর আগে দেখেনি স্থানীয়রা। শোকের মাতমে হতবিহ্বল নিহতের স্বজনরা। বাবা মরে যাম গা, মরা চিন্তা হই না তৈরি। আমি কি কইরা বলু, বড় হবে যেভাবে আগুন লাগছে সোহ তো দেখেন নাই গো, আমরা তো সোহে দেখছি, পাখি হলে উইরারে যাইতাম, সব শেষ।
ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় ব্যাগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডে নিহত হয় অর্ধ শতাধিক। নিহতদের বেশিরভাগই নারী শ্রমিক। 5 তলার ছাদ, 6 তলার ফ্লোর এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মাঝখান দিয়ে এটা ভেঙে গেছে, নিচের দিকে নেমে গেছে ভেঙে। তো আমার কাছে মনে হয়েছে যে 5 তলা 6 তলাটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। 6 তলা বিশিষ্ট সেজান জুস ও ফুড প্রোডাক্টসের এই কারখানাটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা বা কোনো ধরনের নিরাপত্তা কাঠামো। আইনশৃঙ্খলা বাহিনী জানায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3টা তদন্ত কমিটি এখন পর্যন্ত গঠিত হয়েছে এবং আমরা আশা করছি এই তদন্তের মাধ্যমে কারা দায়ী, কাদের নেগলিজেন্সের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এটা অবশ্যই বেরিয়ে আসবে। পুড়ে যাওয়া লাশগুলো পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানে যেন লাশের মিছিল, দেখে চেনার উপায় নেই। স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে। আমরা এই ঘটনার সূত্রপাতের এবং কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি এবং যারা মারা গেছেন তাদেরকে আমরা 25,000 টাকা করে ক্ষতিপূরণ এবং যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে 10,000 টাকা করে দেবার ব্যবস্থা করেছি। বৃহস্পতিবার বিকেলে লাগা ভয়াবহ এ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়েছিল পুরো কারখানায়। থেমে থেমে জ্বলা আগুন অবশেষে ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের 24 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে ক্রমে সীমিত হয়ে আসছে হাসপাতালগুলোর রোগীর ধারণ ক্ষমতা ও আইসিইউ সুবিধা। শুক্রবার রাজধানীর অনেক হাসপাতালে ছিল ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ। কর্তৃপক্ষ বলছে শনাক্তের বর্তমান ধারা অব্যাহত থাকলে ভয়ঙ্কর চাপ পড়বে দেশের চিকিৎসা ব্যবস্থায়। আর এই জন্য ঈদের আগে আরও কঠোর বিধি নিষেধের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনায় এরই মধ্যে 200 জনের অধিক মৃত্যুর রেকর্ড দেখেছে বাংলাদেশ। সংক্রমণ যে গতিতে ছড়িয়ে পড়ছে, আশঙ্কা করা হচ্ছে দ্রুতই আরও অবনতি হবে পরিস্থিতির। শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যায় করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হতে আসছেন অনেকেই। প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে প্রায় 11,000 জনের মতো। তাতেই হাসপাতালগুলোতে দেখা দিয়েছে সিটের সংকট। সংখ্যা দ্বিগুণ হলে হিমশিম খেতে হবে চিকিৎসকদের। বুকের এক্সরে করার পরে বলে যে খুব একটা ভালো মনে হচ্ছে না, আপনারা রাজশাহীতে নেন, না হলে ঢাকায় নেন। আমাদের ওখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিকিৎসা ব্যবস্থা, সেটা ওখানে আরটিপিসিআর ল্যাবও নেই, শুধু র্যাপিড টেস্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কারফিউ জারি করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এরই মধ্যে আলোচনা চলছে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে। কারফিউ তো দিয়ে লাভ হবে বলতে মনে হচ্ছে না, কারণ লকডাউনের শুরুতে যেটা ছিল, লকডাউনে আসলে কারফিউর মতো যদি হইতো তাহলে কিন্তু এটা হয়তো সুফলটা আমরা বেশি পেতাম, তো ঠিক ওইভাবে তো হয় নাই। রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন প্রচুর ঢাকার বাইরের রোগী। ঈদ পর্যন্ত জনগণকে যে করেই হোক ঘরে রাখতে হবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা গ্রামে গঞ্জে যাবেন না, কারণ আপনার মধ্যে ভাইরাস থাকলে এই যে গ্রামে আসা যাওয়া চলছে এভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। একবার যাবেন নিজে ভাইরাস হয়তো বহন করে ছড়াতে যাবে, প্রথমেই ঘরের মধ্যে তার বাপ মা ছেলে মেয়ে দাদা তাদের ছড়াবে, পাড়া প্রতি এইভাবে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আবার তারা ফেরত আসবে। শনাক্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। তাই মৃত্যু কমানোর জন্য প্রথমত হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণের যে ধারাবাহিকতা তাকে রোধ করতে হবে। এবার করোনায় সবথেকে বেশি মৃত্যু হচ্ছে বয়স্ক লোকের। মোট মৃত্যুর প্রায় 50%। শনাক্তের সংখ্যা দ্বিগুণ হলে ভয়ঙ্কর অবস্থায় পড়ে যাবে দেশ। তাই আগামী কয়েক সপ্তাহ মানুষের ঘরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার সহ ঢাকার 5 স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার স্বাস্থ্য সচিব লোকমান হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। হাসপাতাল ছিল, সেখানে আমরা 1501টা বেড়াইছি। ডিএনসিতে তো আপনার সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক 450 আইসিইউ বেড সহ 1200 নিয়ে আসছি ডিএনসি হিসেবে। এবং আমরা এখন ফিল্ড হাসপাতাল, এটাও আমরা বড় অঙ্গিকে শুরু হবে, আপনারা দেখতে পারবেন। তো আমরা আশা করি স্বল্পতম সময়ের ভিতরে ঢাকায় আমরা চালু করে দেব। এই মুহূর্তে আমাদের ঢাকার প্রয়োজন নাই, বাট আমরা মানসিকভাবে রেডি থাকি। করোনার দ্বিতীয় ধাক্কায় চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। নগরের পথে পথে সহযোগিতার জন্য হাত পাচ্ছেন অনেক গরিব ও নিম্ন আয়ের লোক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চলতি বাজেটে ভাতা বাড়ানো হলেও যারা কর্মহীন এবং নতুন দরিদ্র হয়েছেন
তাদের জন্য বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিদ্যমান পরিস্থিতিতে বাজেটের থেকে থোক বরাদ্দ নিয়ে বিশেষ কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছেন তাই বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। 2-3 মাসের ঘর ভাড়া পাইব মালিকে, ঘর ভাড়া তো মিটাই চাচ্তাম, তো ঈদের সময় গেলাম গেলে দেশ না পারছি ঘর ভাড়া দিতাম, না পারছি মুক্তি পাইতাম। ময়মনসিংহ থেকে 5 বছর আগে অভাবের তাড়নায় পরিবার নিয়ে ঢাকা এসেছিলেন ভাগ্য পাল্টাতে। ভাগ্য পাল্টায়নি, বরং দিনমজুর হিসেবে পেটে ভাতে চলবেন সেই সুযোগটুকুও নেই। চোখের সামনে সাঁই সাঁই করে প্রাইভেট কার চলছে কেবল নিরুপায় কাজল মিয়ার মতো খেটে খাওয়া মানুষরা। নতুন বাজারের এই লেবার মার্কেটে সকাল থেকে অনেকেই কিন্তু আসলে অপেক্ষা করে থাকেন একটি কাজ পাবার জন্য, যারা দিনমজুর হিসেবে কাজ করেন। এবং এমন অনেককে আমরা এখানে পেয়েছি যারা আসলে একটি কাজের আশায় এই দুপুর পর্যন্ত বসে আছেন কিন্তু কাজ পাননি, এবং এই ঘর ভাড়া বকেয়া রয়েছে, তাদের পরিবার পরিজন নিয়ে আসলে তারা কি খাবেন এমন অনিশ্চয়তা দিন পার করছেন। এই মনে পর্যায়ে আসি যে একজনকে হাত পাতমো, আপনি 200 টাকা দেন, 500 টাকা দেন, বলবো কি তুমি হাত ভালো আছে, তোমার দেখতে ভালো, তোমাকে কেন টাকা দিব? নগরের পথে পথে আবারও বাড়তে শুরু করেছে সাহায্যের হাত পাতা হতদরিদ্র মানুষের সংখ্যা। অনিশ্চিত আগামীর চোরাবালিতে দোদুল্যমান এসব দরিদ্র মানুষের জন্য দ্বিতীয় ধাপে নেওয়া হয়নি কোনো বিশেষ কর্মসূচিও। নতুন বাজেটেও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত হতদরিদ্রদের ভাগ মিলেছে সামান্যই। হিসাব বলছে চলতি বাজেটে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে খরচ ধরা হয়েছে 1,07,500 কোটি টাকার কিছু বেশি, যা জিডিপির 3.1%। যেখানে পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের সুদ বাদ দিলে প্রকৃত দরিদ্রদের জন্য থাকে জিডিপির 1%-এরও নিচে। নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বাড়ানো হয়েছে, কিন্তু বাড়ানো হয়েছে কনভেনশনাল জায়গাগুলোতে, অর্থাৎ বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা। কিন্তু যারা নতুন পুয়ার বা আমাদেরকে নিউ পুয়ার বলি, করোনার কারণে চাকরি হারিয়েছেন, লকডাউনের কারণে তারা কিন্তু আরো বেশি বিপর্যস্ত। বাজেটে বরাদ্দ থাকুক আর না থাকুক, এসব বিষয়ে কিন্তু বেশ বড় থোক বরাদ্দ রাখা হয়েছে এইসব ইমার্জেন্সি মোকাবেলা করার জন্য। এখানে একটা বিষয় থাকে যে কিভাবে কাদের কাছে এটা পৌঁছানো হবে। করোনাকালে ঠিক কত মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন তা নিয়ে আছে নানা রকম হিসাব ও গবেষণা। তবে গবেষণা সংস্থা পিপিআরসির সবশেষ হিসাবে করোনাকালে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি লোক। সংক্রমণ বাড়ায় কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়লেও নেওয়া হয়নি নিম্ন আয়ের মানুষের জন্য কোনো বিশেষ উদ্যোগ। সুনির্দিষ্টভাবে নতুন কোনো পরিকল্পনা যদি আপনি জানতে চান, এই মুহূর্তে বলতে পারছি না, তবে এই বিষয়টা আমার বিশ্বাস সরকারের নজরে আছে এবং এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে রোগটাকে ঠেকানো। নগর দরিদ্রদের জন্য বস্তি ও নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সরকারি সহযোগিতা পৌঁছাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা নাশক স্প্রে উদ্ভাবন করে পুরো বিশ্বে আলোচনায় ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী সাদিয়া খানম। বিজ্ঞানীরা বলছেন তার আবিষ্কৃত স্প্রে করোনার বিরুদ্ধে 100% কার্যকর। সাদের উদ্ভাবনের প্রশংসায় ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে নাসা ল্যাব পর্যন্ত। যুক্তরাজ্য থেকে আসমা মাসুমের পাঠানো তথ্যচিত্রে মাসুদ ডানার ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীতে যখন বিপর্যস্ত গোটা বিশ্ব, তখন জীবাণুনাশক স্প্রে ভল্টিক আবিষ্কার করে বাঁচার আলো দেখালেন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী সাদিয়া খানম। পুরো বিশ্বে এখন আলোচনার তুঙ্গে 26 বছর বয়সী এই আবিষ্কারক। এটি করোনা থেকে অনেকটাই আপনাকে নিরাপদ রাখবে। আমার এই আবিষ্কার সবার জন্য। বাংলাদেশকে আমি আমার সাধ্যমতো সাহায্য করতে চাই। বায়োমেডিক্যাল সায়েন্স ও জিনোমিক মেডিসিনে পড়াশোনা করা সাদিয়ার স্প্রে করোনা ভাইরাসের বিপরীতে 100% কার্যকর বলছেন বিজ্ঞানীরা। ইংল্যান্ডের চেশায়ারে বাবার রেস্টুরেন্টে গবেষণা শুরু করেন সাদিয়া। 1.5 বছরের গবেষণায় তৈরি স্প্রে যে কোনো স্থানকে 14 দিন জীবাণুমুক্ত করতে সক্ষম। আর সন্তানের যুগান্তরী এই আবিষ্কারে খুশি বাবা মা। বললেন মানব জাতির মঙ্গলে সাদিয়ার আবিষ্কার ইতিহাস হয়ে থাকবে। আমি অলওয়েজ আমার ফরিরে আমি ফ্রেন্ড বানাই, আমি তুলছি অলওয়েজ দেন ইনকারেজ করছি। আমরা গর্ব আমরা বাচ্চা লাগে, আপনারা গর্ব আপনার বাচ্চা লাগে। আপনারা যদি ফ্রেন্ড থাকেন একটা দেখবা আপনার বাচ্চা কোনানো যাইরা কোনটা কররা, কিতা লাগি বড় হইবার ইনকারেজ করেন, যদি বড় হইবা ইনশাআল্লাহ সব বড় বাচ্চা। সাদিয়াও মনে করেন স্বপ্ন দেখতে জানলে তা বাস্তবায়ন কঠিন নয়। মাসুদ রানা, নিউজ 24। জব্দকৃত যানবাহনের চাপে যেন পা ফেলার জায়গাটিও নেই মালখানায়।
ডাম্পিং স্টেশন, থানা কিংবা আদালতের আশেপাশে সড়কেও ঠিক একই চিত্র। বিভিন্ন মামলায় আলামত হিসেবে আটক এমন লাখ লাখ যানবাহন দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় মরিচা ধরে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। অটোরিকশা, মোটরসাইকেল থেকে শুরু করে কোটি টাকার গাড়িও রয়েছে এখানে। পুলিশ বলছে মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় আলামত সংরক্ষণে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে মামলার আলামত হিসেবে যানবাহন আটক রাখার কোনো বিধান নেই বলে মনে করেন আইনজীবীরা। বিভিন্ন মামলায় জব্দ যানবাহন নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের 2 পর্বের প্রথম রিপোর্টাজ। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। রাজধানীর শাহবাগ সংলগ্ন ডাম্পিং স্টেশন। উপর থেকে তাকালে মনে হতে পারে এটি কোনো পুরনো গাড়ির শোরুম, আর একটু কাছে গেলে মনে হবে এটি একটি ধ্বংসস্তূপ। কয়েক যুগ আগের গাড়িও এখানে রয়েছে। এখানেই রয়েছে 6000-এরও বেশি যানবাহন, যার বেশিরভাগই মরিচা পড়ে চেনার উপায় নেই। রহিম মিয়া অটোরিকশা চালক। নামি দামি গাড়ির ভেতরে তার অটোরিকশাটিও রয়েছে। জানান, এক প্রতিবন্ধী ব্যক্তিকে গন্তব্যে পৌঁছে দিতে প্রধান সড়কে উঠতে হয়েছিল। এই অনিয়মের দায়ে 1200 টাকা রেকার বিল দিতে না পারায় রিকশাটি ডাম্পিংয়ে পাঠায় পুলিশ। না, খুবই কষ্ট করে দিছি। টাকা আমার কাছেও না, মহাজনের কাছে ওই সময় চাইছিলাম, মহাজন দেয় না। অফিসে যাইয়া 1200 টাকা রেকার বিল দিছি, আর স্টাম্প 4টে স্টাম্প 1600 টাকা নিছে। এখন ওই জায়গায় আরো ভোটার আইডি কার্ড চাইছে, তা দিতে পারিনি। পরে সেই স্যারের কাছে ফোন দিয়েছে, স্যারে বলছে তাহলে দিয়ে দাও গাড়ি। তারপরে গাড়ি দিয়ে দেবো, এখন তো গাড়ি নিয়ে যাবো। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এসব যানবাহন কোনো না কোনো অপরাধ কিংবা বেআইনিভাবে চলাফেরার জন্য জব্দ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যানবাহন কিভাবে অপরাধ করে? অপরাধ তো করে মানুষ। তাহলে বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব কোটি কোটি টাকার সম্পদ নষ্টের দায় ভারী বা কার? পুলিশ বলছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব যানবাহন এর প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া যায় না, কিংবা মালিক খুঁজে না পাওয়া গেলে নিলামেও বিক্রি করা যায় না। আর মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই গাড়ি নিয়ে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারি না। মালখানা যে জায়গা বলা হয় যেখানে সেই গাড়ির, সেখানেও আসলে পর্যাপ্ত জায়গা নেই। তা আমরা ডাম্পিং প্লেস নির্ধারণ করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি একটা ডাম্পিং প্লেস, একটা সুনির্দিষ্ট জায়গা যদি আমরা পেয়ে যাই, তাহলে হয়তো এই সমস্যাটা থাকবে না। তবে এমন মামলা পরিচালনাকারী আইনজীবী বলছেন, কোনো অপরাধের দায় হিসেবে যানবাহন আটক রাখার কোনো বিধান নেই। তো আমার গাড়ির চালক গাড়িটা অ্যাক্সিডেন্ট করে গাড়ি থেকে পালায়ে গেছে, ধরা যাক, পালায়ে গেলে আপনি তাকে খুঁজবেন। এখন আপনি যদি বলেন যে গাড়ি আটকে রাখলে মালিক গিয়ে তাকে খুঁজবে, তারপরে ধরে আনবে, এই যদি হয়, এটা তো আপনার বিচার কার্য না, এটা তো আপনি আরেকটা সম্পদ বিনষ্ট করার প্রক্রিয়া যাচ্ছেন। জানান, এভাবেই প্রতি বছর সারা দেশে জব্দকৃত যানবাহন ব্যবহারের অনুপযোগী হয়ে শত কোটি টাকারও বেশি মূল্যের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, তবুও যেন দেখার কেউ নেই। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করতে মাঠে নেমেছে একাধিক টিম। দোষ প্রমাণিত হলে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রকল্প পরিচালক। গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পে অনিয়মের চিত্র সরাসরি প্রদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে অর্থ বরাদ্দের কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প দেশের সব মানুষের জন্য আবাসন নিশ্চিত করা। সেই প্রকল্পের অংশ হিসেবে মুজিব বর্ষে এরই মধ্যে 1 লাখের বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে জমিসহ নতুন ঘর। বছর না ঘুরতেই গণমাধ্যমে উঠে আসে সেই ঘর নির্মাণে ভয়াবহ দুর্নীতির চিত্র। তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশ। ওএসডি করা হয় 5 জনকে। এমন বাস্তবতায় দেশব্যাপী আশ্রয়ন প্রকল্পের বাড়ি পরিদর্শনে নেমেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক টিম। জেলা উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন ঘরের সবকিছুই যাচাই করে প্রতিবেদন দিবেন তারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের তদন্ত দল। ওএসডি নয়, আশ্রয়ন প্রকল্পে কোন রকমের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা আবারও বললেন প্রকল্প পরিচালক। তদন্ত করার পর যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আমাদের যে চাকরি বিধি রয়েছে সে আমাদের ব্যবস্থা নেব। আর যারা এখানে এই কাজটি করেছেন, এই যে ধরেন মাটি কম্প্যাকশন হওয়ার আগে এরকম করেছেন অথবা কোনো ঘরের নির্মাণ সামগ্রী কম দিয়েছেন, অভিযোগ তদন্ত পূর্ণাঙ্গ হবে। কিন্তু ইতিমধ্যে আমরা তাদেরকে ওএসডি করেছি। সরকার মনে করেছেন তাদেরকে ওএসডি করা হোক, পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে যার যার দায়িত্ব নির্ধারণ হবে। তিনি জানান, প্রকল্পের শতভাগ সফলতা নিশ্চিতে এই পরিদর্শন। ক্ষতিগ্রস্ত ঘর মেরামতে অর্থ বরাদ্দের কথাও জানান মাহবুব হোসেন।
ঘরের ওই পাশে বালু সরে যাওয়ার কথা আমরা পত্রিকায় দেখেছিলাম, বিশেষত আমরা সেগুলো দেখার জন্য এসেছি। এখন তারা মাটি ভরাট করে রিং বাদ দিচ্ছেন এবং স্থায়ী প্রোটেকশনের জন্য আমাদের কাছে প্যালাসেটিং চাইলে আমরা টাকা দিব যাতে এটি ওয়েল প্রোটেক্টেড হয়। তবে আমাদের আশা করি এবং আমাদের লক্ষ্য থাকবে যে এরকম যেন কোনো কোথাও আর না ঘটে। ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় 5টি টিম নির্মিত ঘর পরিদর্শন করবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রাজধানীর উত্তর সিটির 33 নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি সড়কেরই বেহাল অবস্থা। সংস্কার না হওয়ায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ট্রাক, বাস, মিনি বাস সবই চলছে ঝুঁকি নিয়ে। এর নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। তালুকদার বিপ্লবের প্রতিবেদনে বিস্তারিত। ছোট বড় গর্ত আর মাঝে মাঝে মাটির বড় বড় স্তূপ, ঝুঁকি নিয়ে নানা দিকে কাত হয়ে চলছে বিভিন্ন যানবাহন। এই দৃশ্য বছিলা 40 ফিট সড়কের। স্থানীয়রা বলছে রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতে সড়কে জমে থাকে পানি। গর্তে জমে থাকা পানিতে শুরু হয় মশার সংসার। অনেক কষ্ট, এই এলাকা মানুষের একটার না। গাড়ি একটা চললে আপনার যে কোনো গাড়ি পাশ করে উল্টে দেখা একটু কাদা হয়, গাড়িটা নিয়ে গ্যারেজে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, ধোয়া লাগবে। এই সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, উন্নয়নের কথা বলে সবাই আসে ভোটের সময়, নির্বাচন শেষে দেখার কেউ থাকে না। এই জায়গায় আইসি আজ 8 বছর ধরে, 8 বছরে এই দেখতে আছে জনপ্রতিনিধিদের প্লাস হাউজিং পক্ষের দুইজনের অসহযোগিতা। অনেকগুলো হাউজিং এখানে, কিন্তু আসলে কেউ এই দায়ভার নিতেছে না। জানা যায় সড়কের খারাপ অবস্থার কারণে দোকানীদের বেচা বিক্রি নেই। মাসের পর মাস খালি পড়ে থাকে বাসাবাড়ি, ফ্ল্যাটগুলো। তবে স্থানীয় কাউন্সিলর জানালেন আবাসিক এলাকা, তাই কিছু জটিলতার কারণে রাস্তার কাজ শুরু করা যায়নি। তারা তো আমাদেরকে রাস্তাগুলো বুঝিয়ে দিচ্ছে না। যদি আমাদেরকে রাস্তাগুলো বুঝিয়ে না দেয় তাহলে তো আমরা তো এই রাস্তাগুলোতে কাজ করতে পারবো না। মেয়র মহোদয়ের সাথে এই ব্যাপারে আলাপ হয়েছিল, তো সে একটা কথাই বলেছে যে স্থানীয় যেসব রাস্তাগুলো আনডেভেলপ আছে সেই হাউজিং মালিকগুলোকে ডেকে তাদের সাথে কথা বলার জন্য। শুধু এই সড়কটি নয়, বছিলার প্রায় 70% রাস্তার অবস্থা এমনই। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নওগাঁ মাদারীপুরে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই দুই জেলার হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি সক্ষমতা। নওগাঁ সদর হাসপাতালে শয্যা সংকট দেখা দেওয়ায় মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। আর মাদারীপুরের 250 শয্যা হাসপাতালে আইসিইউ শয্যা, অক্সিজেন ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা সেবা। অবশ্য এসব সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বাবুল আক্তার রানা ও বেলাল রিজভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী জেলা নওগাঁয় করোনার সংক্রমণ এখনো ঊর্ধ্বগতি। প্রতিদিনই নওগাঁ 250 শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। শয্যা সংকট দেখা দেয় হাসপাতালের মেঝেতেও বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালের করোনা ওয়ার্ডের পাশাপাশি ফ্লু ওয়ার্ডেও বেড়েছে রোগীর চাপ। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন অবস্থায় হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ রোগীর স্বজনদের। আধা ঘন্টা 45 মিনিট ধরে কতগুলো রোগী দাঁড়াচ্ছে দেখেন তো। এখানে কি এখান থেকে তো আপনার করোনা ছড়ায় যাবে। গতকালকে সকালে নিয়ে আসছি, গতকালকে থেকে এইভাবে নিচে শোয়াই রাখছে। এখানকার ওয়ার্ড বয়, নার্স বলুন, আমাকে গায়ে হাত দিয়ে ছয়নি। নতুন রোগী এলে মিনিমাম 1 ঘন্টা পর সে কাজ শুরু করছে, 1.5 ঘন্টা পর। শয্যা সংকটের কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, নানা প্রতিবন্ধকতার মাঝেও করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। কাছে কাছে আমাদের চিকিৎসা দেওয়ার যে আয়োজনের সীমাবদ্ধতাটুকু আছে, এটুকু আমরা আগে থেকে দেখছি, আমরা সেখান থেকে উত্তরণ করার চেষ্টা করছি। বেড তো যতটুকু আছে আমরা ততটুকু দিতে পারবো, বাদ বাকিটুকু আমাদেরকে ফ্লোরে আয়োজন করতে হচ্ছে। এটাকে কিভাবে আরেকটু ভালো করা যায় সেটা আমরা চেষ্টা করব। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় মাদারীপুরে। তারপর গেল 1.5 বছরেও সক্ষমতা বাড়ানি হাসপাতালে। 250 শয্যা হাসপাতালে করোনা ইউনিটে রোগীর চাপ বাড়লেও এখনও নেই কোনো আইসিইউ শয্যা ও পিসিআর ল্যাব, নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও, রয়েছে জনবল সংকটও। এমন অবস্থায় করোনায় আক্রান্ত জটিল রোগীদের স্থানান্তর করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলার হাসপাতালে। নায়িকা অক্সিজেন, নায়িকা মনে করেন ভালো একটা ডাক্তার ট্রিটমেন্ট করা হয় না, নেওয়ার পর মনে যায় কোথায় নির্মায়, দেয় কোথাও অমুক জায়গায়, দেয় কোথায় ফরিদপুর, ঢাকা। এখানে কোনো ডাক্তার নাই, কোনো রেসপন্সই নাই যে আমরা রোগী আসছি সেবার জন্য,
সেবাটা আমরা পাইতেছি না। একটা দুঃখের বিষয়, আমাদের মাদারপুরে 250 বেডের হসপিটাল হয়েছে, বাট এখন পর্যন্ত এখানে আইসিইউ চালু হয় নাই। দ্রুতই এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। সেন্ট্রাল অক্সিজেনের যে সাপ্লাই সেটা এখন চলমান আছে এবং সেটা চলছে এবং রোগীরা সেবা পাচ্ছে। আইসিইউ সাপোর্টের জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি মহোদয়ের কাছে লিখেছি, হয়তো আসলে আমরা লোকবল এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট পেলে আমরা আইসিইউ চালু করতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হচ্ছে 9,89,219 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে সীমাহীন ভোগান্তির অভিযোগ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর থেকেই 2 থেকে 4 গুণ টাকা গুনতে হচ্ছে তাদেরকে। এছাড়াও আগের মিটারগুলো খুলে নতুন স্মার্ট মিটার দেওয়ার পর প্রতি রিচার্জে মিটার ভাড়া বাবদ টাকা কেটে নেওয়া হচ্ছে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও মিটার থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রের এক রিপোর্ট। 2016 সাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে সব সম্পদ ও দায়-দায়িত্ব গ্রহণ করে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি নেসকো। সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে তারা। শুরুতে অ্যানালগ ও প্রিপেইড মিটার ব্যবহার করলেও সম্প্রতি সেসব বদলে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করা হয়। মিটার প্রতিস্থাপনের পর থেকে গ্রাহকরা পড়েছে চরম ভোগান্তিতে। তাদের অভিযোগ, স্মার্ট মিটার দেওয়ার পর থেকে একই বিদ্যুৎ ব্যবহার করলেও আগের থেকে প্রায় 2 থেকে 4 গুণ টাকা বিল বেশি দিতে হচ্ছে। প্রতি মাসে আগে যে টাকা উঠানো হয়েছে 500 টাকা লাগছে, এখানে 1000 টাকা লাগে। বিদ্যুতের ব্যবহার তো আমরা বাড়াই নাই, তাহলে কেন এত বেশি টাকা লাগছে আমাদের? মিটার দেওয়ার সময় আপনার মিটার গাবলা আছে, টাকা দেওয়া নেই, মিটার নাগাতে। তারা বললো যে স্মার্ট মিটার লাগাই দিলাম, আমরা যা টাকা সেগুলো ফেরত দেবো, কিন্তু অদ্যবধি আমরা সে টাকা ফেরত পাই নাই। শুধু বাড়তি বিল নয়, বিদ্যুৎ খরচ না করলেও টাকা কেটে নেওয়া হচ্ছে বলে দাবি করছেন গ্রাহকরা। অনেক সময় আমাদের বিদ্যুতের সবকিছু যদি বন্ধ থাকে, তারপরে আপনার ইউনিট ওখান থেকে মাইনাস হয়ে যায়। একাধিক যদি রিচার্জ হয় এক মাসে, তাহলে একবারই শুধু ভাড়া কাটবে। আমার এই মাসে 3 বার রিচার্জ করা লাগছে, 3 বারই 125 টাকা করে ওনারা কেটে নিছে। আমি 800 টাকা রিচার্জ করার পরে আমার ওই টাকাটা কোনো এন্ট্রি নাই। এসব বিষয়ে নেসকোতে অভিযোগ করলে গ্রাহকদের সাথে তারা দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ করছেন সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতারা। কথা বলে না সাধারণ মানুষের সাথে, গ্রাহকের সাথে, এবং খারাপ আচরণ করে। এই মিটারে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান করে দিতে হবে। আর আগের মিটারে আমার 300 টাকা মাস চলে যেত বা কারো 500 টাকায় মাস চলে যেত, এখন কেন আমার 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা, 5000 টাকা লাগে? আর নেসকোর কর্মকর্তারা গ্রাহকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, শুধুমাত্র মাসের প্রথম রিচার্জে মিটার ভাড়াটা কাটবে। আপনি বিদ্যুৎ ব্যবহার করতেছেন না, আমি আপনার কাছে কেন টাকা কাটবো? সেই ব্যালেন্সটা অবশ্যই ফেরত দেওয়া হবে। যদি না দেওয়া হয় তাহলে ওইখানে যোগাযোগ করলে ওটা দিয়ে দিবে। সিরাজগঞ্জে নেসকোর আওতায় প্রায় 60,000 গ্রাহকের মধ্যে 58,000 গ্রাহককে স্মার্ট প্রিপেড মিটার প্রতিস্থাপন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাগেরহাটে হযরত খানজাহান রহমতুল্লাহ তাআলা আনহুর মাজার দিঘির আহত একটি কুমিরের চিকিৎসা শুরু হয়েছে। বুধবার দুপুরে স্থানীয়দের সহায়তায় দিঘি থেকে কুমিরটিকে স্থলে উঠিয়ে জেলা প্রাণী সম্পদ বিভাগ ও সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে সেটার চিকিৎসা। বাগেরহাটের প্রতিনিধি শেখ আহসানুল করিমের পাঠানো তথ্যচিত্রের এক রিপোর্ট। বাগেরহাটে 600 বছর ধরে হযরত খানজাহান রাদিয়াল্লাহু আলাইহির আমল থেকে মাজার শরীফের দিঘিতে মিঠাপানি প্রজাতির কুমিরের বসবাস, যা এখন ইতিহাস ঐতিহ্যের অংশ। খানজাহানের ভক্ত আশিকান সহ দেশ বিদেশের পর্যটকরা মাজার শরীফে আসেন কুমির দেখতে। বর্তমানে মাজার দিঘিতে মিঠাপানি প্রজাতির মাত্র একটি পুরুষ ও একটি মা কুমির রয়েছে, কিন্তু মাজার দিঘি থেকে খাদেমদের সহায়তায় রাতের আধারে একটি চক্র অবৈধভাবে জাল পেতে মাছ ধরে থাকেন। ওই চক্রটির পাতা জালে গত 15 দিন আগে আটকা পড়ে পুরুষ কুমিরটি। এতে কুমিরের চোখ সহ শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর ক্ষত হয়। বিভিন্ন দেশ থেকে যারা ভক্তবিন্দু আছে, যারা দর্শনার্থী, যারা এই জায়গায় মাজার দেখতে আসে, কুমির দেখে। দিঘির পাড়ের যে প্রভাবশালী খাদেমরা আছে, ভালো ভালো নেতারা আছে, এরা যদি বাইরের লোকরা হুকুম না দেয়, জাল পাতার কোনো ক্ষমতা
বাইরের লোকের নাই। এখন এই জন্য যাতে এই জালটা বন্ধ করা যায়, এই যেমন শক্ত একটা পদক্ষেপ যাতে প্রশাসন যাতে এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেয়। কুমির আহত হওয়ার বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেন জেলা প্রশাসক। বা ডাইন চোখটা বেশ কিছুদিন আগে চোখটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। এখানে কুমিরকে তার স্ট্রেংথ এবং তার ভিটামিন দিয়ে তাকে কিছুটা শক্তিশালী করার জন্য 2টো ইঞ্জেকশন করা হয়েছে। 2-4-5 দিন থাকার পরে চোখটার কি অবস্থা হয়েছে অবজারভেশন করে তারপরে ওখানে কি চিকিৎসা করা যায় এটা আমরা দেখার চেষ্টা করব। তবে এখন তাকে আমরা অবজারভেশনের জন্য একটা নিরাপদ জায়গায় রাখবো, সেইখানে খাওয়া দাওয়া প্লাস অন্য সব ব্যবস্থা করা হবে এবং ওখানে নেওয়ার পরে আরো পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বুঝতে পারবো কোন ধরনের সমস্যাটা প্রকৃত কি কারণে সে কুমিরটা অসুস্থ হয়েছে। ঐতিহ্যবাহী খানজাহানের মাজার শরীফের দিঘিতে রাতের আধারে জাল পেতে মাছ ধরা বন্ধ করা না গেলে অবশিষ্ট 2টি কুমিরের অস্তিত্ব আর থাকবে না বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনাকালে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে দেশের শীর্ষ ব্যবসার প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আর এর ধারাবাহিকতায় শুক্রবার দিনাজপুরে দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সহায়তা। এসব খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি নিম্ন আয়ের মানুষেরা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনায় বিপর্যস্ত সারা দেশ। সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে লকডাউন। এমন বাস্তবতায় দুস্থ, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শুক্রবার দিনাজপুরে খানসামা, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ 900 জনকে এই ত্রাণ বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি ও লকডাউনের মধ্যে এই উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা। বসুন্ধরা থেকে চাউল ডাল গরিবদের মাঝে এই ত্রাণটা পাইলাম, আমরা খুশি হয়েছি। দান একটা পাওয়া মানে কি, গরিব মেশি বাঁচার জন্য দিছে, আমার খুবই ভালো লেগেছে। আমরা চাই ওনারা যেন আরো গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারে। কালের কণ্ঠ শুভ সংঘের কর্মীদের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করা হয়। বসুন্ধরার উপহার সামগ্রী আমরা পৌঁছে দিলাম অসহায় মানুষদের পাশে। তখন আজকে তাদের মুখে হাসি দেখে আমাদের নিজের আত্মতৃপ্তি আমরা ভরে উঠেছি আমাদের শুভ সংঘের সকল সদস্যবৃন্দদের। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বসুন্ধরা গ্রুপ একটা শিল্প প্রতিষ্ঠান, সবচেয়ে বড় একটা শিল্প প্রতিষ্ঠান। তারা যে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসছে, আমি সকলকে, এই সকল শিল্পপতিকে এই সমস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উদ্যত্ত আহ্বান জানাচ্ছি। দিনাজপুরে 13টি উপজেলার 4000 পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে দেয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত। আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মহামারীর এই সময়ে অস্বস্তির আরেক নাম যেন নিত্য পণ্যের বাজার। চাল, মাছ, মাংস, সবজি, সয়াবিন তেল সহ বেশিরভাগ নিত্য পণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন একদিকে লকডাউন, অন্যদিকে বৃষ্টির জন্য বাড়তি দামে এইসব পণ্য কিনতে হচ্ছে তাদের। তবে ক্রেতারা বলছেন আয় কমে যাওয়ায় এই সময়ে বাজার মনিটরিং এর কোনো বিকল্প নেই। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষের ভিড় চোখে পড়ে নিত্যপণ্যের বাজারে। লকডাউনে ভিড় খানিকটা কম হলেও নিত্যপণ্যের দাম মোটেই কম নয়। সামনে কোরবানির ঈদ, তাই এরই মধ্যে বাড়তে শুরু করেছে মশলা জাতীয় পণ্যের দাম। বেড়েছে আলু, রসুনের দামও, তবে খানিকটা কমেছে পেঁয়াজের দাম। লবঙ্গর দাম কেজিতে 100 টাকা বাড়ছে, বর্তমান খুচরা 1000, পাইকারি 1000 আর খুচরা 1200। পেঁয়াজের কেজিতে কমছিল 3-4 টাকা কমছে, আর আলুর দাম সীমিতই রয়েছে আগের দামে। আমাদের জন্য সবকিছু কিনা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। নদী কিংবা বিলের মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম, তবে কেজি প্রতি 100 থেকে 200 টাকা কমেছে রূপালী ইলিশের দাম। ক্রেতাদের দাবি বাজার মনিটরিং জোরদারের। এটা 1000 বেশি, এটা 600-650 গ্রাম ওজন, এটা 500-450, এটা বেশি 800। বন্যার জন্য একটু কম আসতেছে, মাছ আমদানি কম আসতেছে। যারা নিম্ন মধ্যবিত্ত স্বাভাবিক আয়ের মানুষ, তাদের উপরে খুব প্রভাব পড়তেছে। মাছের পর সবজি কিনতে এসেও স্বস্তি নেই ক্রেতাদের। এখানেও সরবরাহ কমের দোহাই দিয়ে বেড়েছে বেগুন, শসা, পটল, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টি, তার জন্য আবার এলো বর্ষার সিজন, না এখন সবজি হয় না। এরকম যদি হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের খুব খারাপ।
সপ্তাহের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন বড় ব্যবসায়ীদের উপর। বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেলও। 28 চালের বস্তায় বাড়ছে হলো 100 টাকার মতো, 80 টাকার মতো। পাইজাম চালের বস্তায় বাড়ছে 180 টাকা, 200 টাকা। তবে ক্রেতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে মুরগির দামে। সপ্তাহের ব্যবধানে 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি সোনালী দেশি মুরগির দামও কমতির দিকে। দেশিটা হচ্ছে 450 টাকা, আর ককটা হচ্ছে 210 টাকা, আর ব্রয়লারটা হচ্ছে 130 টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হাইতিতে নিজ বাসভবনের প্রেসিডেন্ট হত্যার সঙ্গে জড়িতরা সবাই বহিরাগত হিটম্যান বলে জানিয়েছে দেশটির পুলিশ। 26 জন কলম্বিয়া এবং 2 জন মার্কিনীকে নিয়ে গঠিত এই হিট স্কোয়াডের মধ্যে এখনো পর্যন্ত 17 জনকে আটক করা হয়েছে। আর হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন 3 জন। এছাড়াও আরও 8 জন পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ চিফ লিওন চার্লেস। পলাতক আততায়ীদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে। শহরের মাঝে বালি দিয়ে তৈরি ক্যাসেল বা দুর্গের রেপ্লিকা তৈরি করে ডেনমার্কে বেশ সাড়া ফেলে দিয়েছেন শিল্পী ওয়েলফ্রে স্টিচগার। একই সঙ্গে এই যাবৎকালের সবচেয়ে উঁচু স্যান্ড ক্যাসেল নির্মাণের গৌরবও তিনি অর্জন করেছেন। নাহিদ জিহান জানাচ্ছেন বিস্তারিত। বালি দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের প্রতিকৃতি, মূর্তি কিংবা প্রাসাদ তৈরি করা হয় সমুদ্র সৈকতে। পৃথিবীর বিভিন্ন দেশে বিচিত্র সব শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দেন শিল্পীরা। কিন্তু এবার একেবারে শহরের মাঝে বালি দিয়ে প্রাসাদ নির্মাণ করেছেন ডেনমার্কের শিল্পী উইলফ্রে স্টিচগার। উত্তর ডেনমার্কে প্রতি বছরের মতো এবারের গ্রীষ্মেও আয়োজিত হচ্ছে বালির তৈরি ভাস্কর্য নির্মাণের প্রতিযোগিতা। ব্লকাস শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় স্টিচগারের প্রাসাদটি এ যাবৎকালের নির্মিত সবচেয়ে উঁচু ক্যাসেল। আমি ও আমার টিমের তৈরি এই প্রাসাদটির উচ্চতা 21.16 মিটার। করোনা মহামারীর মাঝেই আমরা এটি তৈরি করেছি, যে কারণে প্রাসাদের বিভিন্ন অংশে মানুষের মাঝে সতর্কবার্তা দেওয়ার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই প্রাসাদটির নির্মাণে 4860 টন বালি ব্যবহার করা হয়েছে, আর 10% মাটি এর ভিত শক্ত করার জন্য। এই প্রাসাদ নির্মাণে স্টিচগারের তত্ত্বাবধানে বিশ্বের 30 জন বালির ভাস্কর্য নির্মাণে পারদর্শী শিল্পী কাজ করেছেন। প্রাসাদটিতে স্থানীয় আকর্ষণীয় বিষয়গুলোর পাশাপাশি ইতিহাসও উঠে এসেছে। এরপর এসেছে করোনার সঙ্গে লড়াই করার এক শৈল্পিক রূপ, যা এর আগে কখনো দেখা যায়নি। এরই মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষ প্রাসাদটি দেখে গেছেন। আশা করা যাচ্ছে আগামী এডিশনে এই স্যান্ড ক্যাসেলটি ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিচ্ছে। নাহিদ জিহান, নিউজ 24। এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদে বেরো নিউজ 24 স্পোর্টস। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে 150 রানের ইনিংস সেরা স্কোরের পর সাদা পোশাকে অবসরের চিন্তা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুক্রবার সকালে টিম মিটিংয়ে নিজের ভাবনার কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন মিস্টার কুল খ্যাত এই ব্যাটসম্যান। টি20 ও ওয়ানডে স্কোয়াডে থাকলেও জিম্বাবুয়ের সফরে টেস্ট দলে নাম ছিল না মাহমুদুল্লাহ রিয়াদের। তবে তামিম মুশফিকের ইনজুরির শঙ্কা থেকে হুট করেই টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় রিয়াদকে। দীর্ঘ 16 মাস পর প্রত্যাবর্তনটাও করে রাখেন স্মরণীয়ভাবেই। দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট করছে বাংলাদেশ। নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাহমুদুল্লাহ জিম্বাবুয়ে সফরের আগে জানিয়েছেন সে টেস্ট খেলতে চান। হারোডে টেস্টে চালকের আসনে বাংলাদেশ। সাকিব মিরাজের ঘূর্ণিতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থেমেছে 276 রানে। সাকিব 4টি ও মিরাজ নিয়েছেন 5 উইকেট। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে মমিনুল বাহিনীর সংগ্রহ 45 রান। 237 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 114 রানে 1 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করা জিম্বাবুয়ের তৃতীয় দিনের শুরুটা খুব একটা মন্দ ছিল না। তবে সাকিব মিরাজের ঘূর্ণি বেশি দূর যেতে দেয়নি স্বাগতিকদের। চমৎকার কিছুর ইঙ্গিত দেয়া টেইলর 81 রানে কাটা পড়েন মেহেদী মিরাজের বলে। দলীয় স্কোর তখন 176। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
দলীয় সংগ্রহ যখন 225 তখন মায়ার্স ফেরেন সাকিবের বলে। এরপর দ্রুতই মারুমার উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ তখন 4 উইকেট হারিয়ে 228। রয় কায়েও কোনো রান না করে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। 104, 106 ও 108তম ওভারে কাইতানো 53 ও ভিক্টরকে সাজঘরে ফিরিয়ে নিজের 4 উইকেটের কোটা পূরণ করেন মিরাজ। পঞ্চম উইকেটের কোটা পূরণেও বেশি সময় নেননি তিনি। 110তম ওভারে মুজারবানিকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেটের কোটা পূরণ করেন তিনি। ফলন এড়ানো জিম্বাবুয়ের শেষ উইকেটটি নেন সাকিব। নাজমুল শান্তর হাতে সাকিবের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত সংগ্রহে কোনো রান যোগ করতে পারেনি রিচার্ড। মাহফুজুল ইসলাম, নিউজ 24। মঞ্চসজ্জা, লাইট ডিজাইনার, রূপসজ্জা কারিগর এদেরকে ছাড়া মঞ্চ নাটকের প্রদর্শনী চিন্তা করাও অসম্ভব। করোনার ছবলে থিয়েটার অঙ্গনের তাদের অনেকেই গুমোট দিন যাপন করছেন। মঞ্চ করে পাগল হয়ে যাওয়া মানুষগুলো থেকে নজর সরেছে সহকর্মী ও সংগঠনগুলোর। কেমন চলছে তাদের জীবন জীবিকা তা জানতে সুকন্যা আমিরের বিশেষ প্রতিবেদন। করোনার প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সংস্কৃতি অঙ্গন। সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধে পর্দা পড়েছে থিয়েটারের মঞ্চেও। যারা সচ্ছল তারা জীবন জীবিকা চালাতে পারলেও দোটানায় পড়েছেন মঞ্চের ব্যাকস্টেজ শিল্পীরা। অম্লান বিশ্বাস মঞ্চনাটকের লাইট ডিজাইনে কাজ করছেন প্রায় 25 বছর। সুখ, সোহতে মার্কস, অভিশপ্ত আগস্ট সহ বেশ কয়েকটি নাটকের কাজ করার কথা ছিল তার, কিন্তু মহামারীতে বন্ধ রয়েছে নাটকগুলোর প্রদর্শনী। ফলে স্ক্রিপ্ট, কিউশিট মিলিয়ে এখন দিন পার করছেন তিনি। অন্যদিকে শুভাশিস দত্ত তন্ময় মঞ্চনাটকের অভিনয় শিল্পীকে নানা চরিত্রে রূপদান করছেন 26 বছর ধরে। করোনায় থমকে গেছে তার জীবিকার পথও। পেশা পরিবর্তনের কথাও ভেবেছেন বার কয়েক। একদিনের জন্য মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে এই কাজটি করিনি, আমি শুধু থিয়েটারটাই করেছি। শিল্পকলা একাডেমি থেকে কোনো রকম ফোন বা কোনো খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা আসেনি। মহিলা সমিতি বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান আসেনি। থিয়েটার মানুষের কথা বলে, কিন্তু কোথায় মানুষের কথা বলে? মানুষের পাশে তো কেউ এসে সেই অর্থে দাঁড়ায়নি। বাংলাদেশে এখনো থিয়েটারগুলো পেশাভিত্তিক নয়, সেই ক্ষেত্রে বড় একটা সমস্যা। আর এখন যখন বিপদে আছি, এখন তো কেউ খোঁজই নেয় না, কেমন আছি, চলছে কিভাবে, কোনো গ্রুপও খোঁজ নেয় না, সরকারও তো কোনো খোঁজ নেয় না, কোনো কিছুর কোনো মূল্যায়ন নেই আমাদের এখানে। জাহাঙ্গীর আলমের অবস্থা আরো ভয়াবহ। প্রায় 45 বছরের থিয়েটার জীবন কেড়ে নিয়েছে করোনা, করেছে বেকার, ঘরবন্দি। যার আন্ডারে কাজ করতাম সেই তো খবর নেয় নাই 2 বছর। যারা ফোন দিব ব্যস্ত বা ধরবো না, রিক্সা চালাইলেও মানুষের লজ্জা দিব। ওই একদিন হাত পাতলো মগজে তো দেখছি অনেক জায়গায় এই হাত বিক্রি করে, দরকার কি বাবা, না খেয়ে ঘরে থাকি, মেয়ে জানে তাই আল্লাহ চালায় নেয়। তাদের মতন আরো অনেক থিয়েটার কর্মী রয়েছেন যাদের জন্য সময়কে বড্ড নির্মম করে দিচ্ছে করোনা। তবুও স্বাভাবিক সময়ের অপেক্ষা তাদের, অপেক্ষা মঞ্চে ফিরবার। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। শেষ করছি এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।